রাজকন্যা ইন্দিরার জন্মের 1 বছর পর তার জন্মদিন উপলক্ষে বিশাল অনুষ্ঠানের আয়োজন করা হলো। পুরো রাজ্যে অনুষ্ঠানের খবর ছড়িয়ে দাও। আমার রাজ্যের একটা মানুষও যেন এই আয়োজন থেকে বাদ না যায়। জি মহারাজ, পরিদেরকেও কি এই সংবাদ দেব? অবশ্যই, সকল পরিদেরকে তোমার রানী নিজ হাতে চিঠি লিখে আমন্ত্রণ করবে। আপনি তাহলে রানী সাহেবাকে চিঠিগুলো লিখে রাখতে বলুন। আমি রাজ্যে ঘোষণা দিয়ে আসার পরই চিঠিগুলো পরিদেরকে দিয়ে আসব। ঠিক আছে, তুমি যাও, আমি দেখি রানীর চিঠি লেখা কত দূর এগোলো। আপনি এসেছেন। আমার চিঠি লেখা প্রায় শেষ, শুধু এই চিঠিটাই বাকি আছে। নিশ্চয় গোলাপি পরীর জন্য লেখা এই চিঠিটা। আপনি ঠিক ধরেছেন। জানেনই তো আমাদের বিপদে আপদে সে আমাদেরকে কত সাহায্য করেছে, তাই তার চিঠিও আমি সবার থেকে আলাদা আর সুন্দর করে তৈরি করছি। বুঝেছি, এবার চিঠিটা তাড়াতাড়ি সাজিয়ে শেষ করো, একটু পরই সেনাপতি চিঠিগুলো নিতে আসবে। রাজ্যে ঘোষণা দেওয়া শেষ মহারাজ। চিঠিগুলো কি তৈরি হয়েছে? দাঁড়াও, এই চিঠিটাতে আরেকটা ফুল লাগিয়ে দেই। এবার হয়েছে। সবগুলো চিঠি পরিদের হাতে দিয়ে এসো সেনাপতি। জি মহারানী। সেনাপতি সবগুলো চিঠি এক এক করে পরিদের কাছে দিয়ে আসলো। এতগুলো চিঠির ভিড়ে গোলাপি পরীর চিঠি কখন নিচে পড়ে গেল সেনাপতি সেটা খেয়াল করলো না। সবাইকে চিঠি দেওয়া শেষ, হাতে আর কোনো চিঠি নেই। কালকের অনুষ্ঠানে অনেক কাজ বাকি আছে আমার, সেগুলোও করতে হবে। রাজ্যের মানুষের মুখে এত হাসি, সবাই এত ব্যস্ত, ব্যাপার কি? ওমা, আপনি জানেন না কাল তো রাজকন্যার জন্মদিন, সে উপলক্ষে রাজ্যের সকলকে আমন্ত্রণ করা হয়েছে। পরিদেরকে আমন্ত্রণ করা হয়নি? রানী সাহেব আর নিজ হাতে চিঠি লিখে সব পরিদেরকে নিমন্ত্রণ করেছেন। কেন, আপনি পাননি? না তো। দেখ তোরা, এই হচ্ছে আমাদের গোলাপি পরী, যে কিনা আমাদের রাজরানীর অনেক প্রিয়, অথচ সবাইকে নিমন্ত্রণ করলেও তারা গোলাপি পরীকে নিমন্ত্রণ করতে ভুলে গেছে। ইচ্ছে করেই মনে হয় নিমন্ত্রণ করেনি ওকে, নয়তো রাত্রে সব পরীকে নিমন্ত্রণ করে শুধু গোলাপি পরীর কথা কিভাবে ভুলে যায়? রাজামশাই আর রানী সাহেব আমার সাথে এমন করতে পারলো? আমি কালই এর একটা বিহিত করব। সকল মানুষজনের পরীরা এসে পড়েছে, কিন্তু গোলাপি পরীর আসার কোনো খবর নেই। কোনো সমস্যা হলো না তো? আমাদের রাজকন্যার জন্য কোনো উপহার আনতে গিয়েছে বোধহয়, গোলাপি পরী বলে কথা। একদম ঠিক কথা বলেছেন মহারাজ। রাজকন্যার জন্মদিনে কি উপহার দিব সেটা নিয়ে এতক্ষণ চিন্তা করছিলাম। তুমি এসেছো, তোমার জন্যই আমরা অপেক্ষা করছিলাম। এবার অনুষ্ঠান শুরু করো সবাই। আমাকে দাওয়াত না দিয়ে আমার আসার অপেক্ষা করছিলেন আপনারা? শুনে খুব হাসি পেল। কি বলছো তুমি এসব? আমি তো নিজে। হয়েছে, আর কিছু বলতে হবে না, এখন আর আমাকে দরকার নেই। তাই আমার সাথে এমন আচরণ করছেন আপনারা। আর অনুষ্ঠান শুরু করার জন্য এত তাড়া কেন? আগে আমার উপহারটা রাজকন্যাকে দিয়ে নিই। রাজামশাই, গোলাপি পরী এমন ভয়ানক রূপ ধারণ করছে কেন? আমার খুব ভয় করছে। আমি রাজকন্যাকে অভিশাপ দিলাম, রাজকন্যার মুখেই হাসি যেন আর না থাকে। রাজা রানী আমাকে অপমান করে যেভাবে আমার হাসি কেড়ে নিয়েছে, ঠিক সেভাবেই আমি ওর হাসি কেড়ে নিলাম। এখন থেকে ও গোমরামুখী রাজকন্যা। এটা তুমি কি করলে গোলাপি পরী? তোমার অভিশাপ তুমি ফিরিয়ে নাও। না, যতদিন পর্যন্ত ও নিজে কারো হাসির কারণ না হবে, ততদিন পর্যন্ত ওই অভিশাপ মুক্ত হবে না। আমিও আর এই রাজ্যে থাকবো না। এই ঘটনার পর রাজকন্যা ইন্দিরা যত বড় হতে থাকলো, তার স্বভাব ততই কঠোর আর রূঢ় হতে থাকলো। একদিন, তোকে কতবার বলেছি আমি প্রতিদিন এই সময়ে বাইরে যাই। আমার জুতা নিয়ে একদম ঠিক সময় এখানে অপেক্ষা করবি তুই। আজ এত দেরি করলি কেন?
রানী সাহেবা আমাকে একটু ডেকেছিল, তাই আর কি। মা তোকে ডেকেছে বলে তুই আমার কাছে গুরুত্ব দিবি না? দাঁড়া, তোকে দেখাচ্ছি। ইন্দিরা, কি করছো? যে তোমাকে কোলে পিঠে করে মানুষ করেছে তাকে জুতো দিয়ে মারতে চাইছো? মারবো না তো কি করব? বুড়ির দাম বেশি বেড়েছে, তাই আমার আদেশ অমান্য করে। অনেক হয়েছে, তুমি তোমার ঘরে যাও, আজ আর বাইরে যেতে হবে না। কিন্তু মা। কোনো কিন্তু না, আজ রাজপ্রাসাদে অনেক গণ্যমান্য ব্যক্তিরা আসবে। আমি চাই তাদের সাথে কিভাবে ভালো ব্যবহার করবে তার অনুশীলন করো গিয়ে। আমার জন্য আপনি খামোখায় রাজকন্যাকে বকলেন রানীমা। আমরা ওর মুখের একটু হাসি দেখবো বলেই তো এত কষ্ট করি। একদম ঠিক করেছি, যতই দিন যাচ্ছে ততই ওর সাহস আর বেয়াদবি বেড়েই চলেছে। এরপর যেন কাউকে না দেখি রাজকন্যাকে প্রশ্রয় দিতে। রাজকন্যাকে দোষ দিয়ে কি লাভ? সব দোষ তো ওই গোলাপি। হয়েছে, আমি আর এ বিষয়ে কথা বাড়াতে চাই না। আজ রাজসভায় অনেক লোক আসবে, আপনারা তাদের আপ্যায়নের ব্যবস্থা করুন। সবার মুখে শুনেছি এ রাজ্যের রাজকন্যা নাকি দেখতে অনেক সুন্দরী। কই, তাকে তো দেখছি না। ওই তো চলে এসেছে। ইন্দিরা, এদিকে এসো, আমার পাশে এসে বসো। আপনার সাথে দেখা করতে পেরে অনেক ভালো লাগলো। মা, কে এই ছেলে? আমার হাত ধরেছে কোন সাহসী? এভাবে কথা বলছো কেন ইন্দিরা? ভুল আমারই, এভাবে নিজের পরিচয় না দিয়ে আপনার হাত ধরা ঠিক হয়নি। আমি কুসুমপুরের রাজপুত্র, আপনাদের রাজ্যে আসতে পেরে আমি খুবই আনন্দিত। তো আমি কি করব? কোথা থেকে যে এরা আসে? সবাই বসুন। আপনাদের সবার মূল্যবান সময় নষ্ট করে এখানে ডেকে আনার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। আপনারা হয়তো শুনেছেন পাশের রাজ্যে কুসুমপুরে এবার খরা দেখা দিয়েছে। সে রাজ্যের লোকেরা অনেক কষ্টে দিন কাটাচ্ছে। তাদের কষ্ট কিছুটা দূর করার জন্য আমরা সবাই আমাদের কিছু মূল্যবান জিনিস দিয়ে ওদেরকে সাহায্য করব। বাহ, বেশ ভালো সিদ্ধান্ত। এই রাজ্যের দরবেশরাও সাধ্যমতো তাদেরকে কিছু দিতে চায়। আমাদের রাজ্যের বিপদের সময় কুসুমপুর রাজ্য সহ অন্যান্য রাজ্যরা আমাদেরকে সাহায্য করেছিল, এবার আমরাও করব। এভাবেই সবাই একে অন্যের বিপদে পাশে থাকব। খুবই ভালো সিদ্ধান্ত। আমি প্রথম আমার এই সোনার ভাস্কর্যটা ওদের দিতে চাই। ধন্যবাদ রাজামশাই। এরপর দেব আমার মেয়ের দামি এই হীরের গহনাটা। বাবা, তুমি কি করছো? আমার এত দামি আর সুন্দর গহনাটা তুমি এই ভিখারিদের দিয়ে দিচ্ছ? ইন্দিরা, মুখ সামলে কথা বলো। কেন মা, আমি কি কিছু ভুল বলেছি? তোমাদের এত দয়া দেখাতে মন চাইলে তোমরা দেখাও, আমি আমার গয়না কাউকে দেব না। ইন্দিরা, রাজকন্যা চুপ করুন। আপনি সবার সামনে আপনার মা বাবাকে অপমান করছেন। তুই চুপ থাক, তুই আমাকে আদেশ দেওয়ার কি? এত বড় সাহস, আমাদের দরবেশ বাবাকে অপমান করে কথা বলে এই ছোট মেয়ে। রাজামশাই, আপনি মেয়েকে ঠিক না করলে আমরা সবাই আপনার সিংহাসন ছেড়ে চলে যেতে বাধ্য হব। আপনারা মাথা ঠান্ডা করুন। ইন্দিরা, তুমি সবার কাছে ক্ষমা চাও। কিসের ক্ষমা? ওরা আমাদের জিনিস লুট করতে এসেছে, আর আমি উল্টো ওদের কাছেই ক্ষমা চাইবো? কখনো না। এই মেয়ে তো এতদিন আমাদের রাজ্যের মানুষদেরকে অত্যাচার করে এসেছে, এখন বাইরের মানুষরা ওর হাত থেকে নিস্তার পাচ্ছে না। ইন্দিরা, আজ তুমি সব সীমা পার করে ফেলেছো। দরবেশ বাবা, আপনি বলুন এই মেয়েকে আমি কিভাবে কি করব? আমি শুনেছি রাজকন্যার অভিশাপের কথা। আমার মনে হয় আপনার মেয়েকে 1 মাসের জন্য কুসুমপুর রাজ্যে পাঠানো উচিত। সেখানের মানুষের দুঃখ দুর্দশা দেখলে আপনার মেয়ের অভিশাপ কেটে যেতে পারে। সত্যি দরবেশ বাবা, ঠিক আছে। এই কুসুমপুর রাজ্যে যাওয়ার জন্য তোমরা ইন্দিরাকে তৈরি করে দাও। মা, তুমি আমাকে এত বড় শাস্তি দিও না, আমি ভালো হয়ে যাব। এর আগে অনেকবার তুমি একই কথা বলেছো, তাই আমি বাধ্য হয়ে সিদ্ধান্ত নিলাম। রাজকুমারী ইন্দিরাকে কুসুমপুরের এক সাধারণ কৃষকের বাড়িতে পাঠিয়ে দেওয়া হলো। আসুন রাজকুমারী, আপনি আমাদের বাড়ি আসবেন শুনে আমরা অনেক খুশি হয়েছি। এটা কোনো বাড়ি হলো? তোমাদের বাড়ির তুলনায় আমার চাকরদের বাড়িও অনেক বড়। আমরা
আমরা গরিব মানুষ, এর থেকে বড় বাড়ি বানানোর সাধ্য নেই। আপনার জন্য কিছু আয়োজন করেছি। কিসের আয়োজন? কিছুই তো চোখে পড়ছে না। যাই হোক, এত পথ পাড়ি দিয়ে এসে আমার খুব খিদে পেয়েছে। আমার খাবার কোথায়? এই নিন আপনার খাবার। ছোট মাছ, শাক আর ভর্তা, এসব কোনো খাবার হলো? বড় বড় মাছ, মাংস, ফলমূল এসব কোথায়? আমরা গরিব মানুষ, এত দামি খাবার কোথায় পাবো? কোথায় পাবে মানে? বাজারে পাবে। এসব দেখে আমার খাওয়ার রুচিটাই চলে গেল। শোবার ঘর কোথায়? আমি ঘুমাবো। এই তো, এদিকে আসুন। এই বিছানাতেই আজ থেকে আপনি ঘুমাবেন। এই ভাঙা বিছানায়? ওই তো আমার স্বামী হাসিম এসেছে মনে হয়, দরজায় শব্দ করছে। আপনি ওর সাথে দেখা করবেন না? না, তুমি যাও, আমি একটু বিশ্রাম নেব। রাজকন্যা কোথায়? আসেনি এখনো? তাকে দেখছি না যে। ইন্দিরা তো শুয়ে পড়েছে। ভাত খাইনি? ওসব গরিবের খাবার কি আর ওর মুখে পোষাবে? তুমি খেয়ে ফেলো, ঘরে তো আর কোনো খাবার নেই। কি যে বলো না, ওর খাবার আমি কেন খাবো? তুমি খাবারগুলো ডেকে রেখে দাও, ওর খিদে পেলে পরে খেয়ে নিবে। ইন্দিরা শোবার ঘর থেকে তাদের সব কথা শুনতে পেল। সবাই ঘুমিয়ে গেলে সে কষ্ট করে ভাতটুকু খেয়ে নিল। কিছুদিন পর এবার মনে হয় আমাদের আর খরায় ভুগতে হবে না। ফসলগুলো বেশ বড় বড় হয়েছে। ইন্দিরাকেও এবার আমরা ভালো মন্দ কিছু খাওয়াতে পারবো। মেয়েটা সেই কবে থেকে কষ্ট করছে। আমার কিছু ভালো কাপড় লাগবে। তোমার এই পুরনো জামা কাপড় পরে আর কতদিন? একটু ধৈর্য ধরুন রাজকন্যা, এই এক কথার কত শুনবো। ইন্দিরা রাগ করছে বোধহয়। দাঁড়াও, আমি ওকে কি বুঝাচ্ছি। হাসিম ইন্দিরার দরজায় হাত দিলে ইন্দিরা না দেখে তার ঘরের দরজা জোরে ধাক্কা দেয়। তোমার হাতের এই অবস্থা কি করে হলো? ইন্দিরার কোনো দোষ নেই। তুমি কবিরাজকে ডেকে আনো জলদি। এই হাত দিয়ে 1 মাস কিছু করা যাবে না। কিন্তু আমাদের ফসলগুলো ঘরে কে তুলবে? আমি একা একা এত কিছু কিভাবে করব? আমার জন্য আপনাদের আজ এই অবস্থা, আমি আপনাকে সাহায্য করব। ইন্দিরা ফুলির সাথে অনেক কষ্টে সব ফসল ঘরে তুলল। 1 মাস হয়ে যাওয়ার পর রানী ইন্দিরাকে নিতে আসলো। আপনার মেয়েকে সবাই গোমরামুখী রাজকন্যা বলে, কিন্তু সে আসলে অনেক সহজ সরল, শুধু একটু বুঝের অভাব। না থাকলে যে ফসলগুলোর কি হতো? তোমাকে অনেক ধন্যবাদ ইন্দিরা। আপনারাও আমার জন্য অনেক কষ্ট করেছেন, আমার সব অত্যাচার সহ্য করেছেন। আপনাদেরকেও অনেক ধন্যবাদ। আমি ভুল দেখছি না তো? আমার মেয়ে ইন্দিরার অভিশাপ কেটে গেছে। ওই প্রথমবারের মতো হাসছি। তোমাকে অনেক ধন্যবাদ বিধাতা।